প্রিয় দর্শক, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি ইন্দ্রাণী নিশি হাজির হয়ে গেছি বিশেষ একটি আয়োজন নিয়ে দীপ্ত টিভির পর্দায়। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি কথার কথা অনুষ্ঠানে। নামটা শুনে অনেকে ভাবছেন আসলে কথার কথা কি। দর্শক, আপনারা সবাই জানেন প্রতি শনি থেকে বৃহস্পতিবার প্রত্যেকটা দিন রাত 8:30 দীপ্ত টেলিভিশন, দীপ্ত টিভির সমস্ত ডিজিটাল প্ল্যাটফর্ম এবং দীপ্ত প্লেতে আপনারা দেখতে পাবেন অনন্ত ভালোবাসা। আমরা সবাই জানি এটা বিশ্বনন্দিত একটি তুর্কি সিরিজ এবং যেটির বাংলা একটা ভার্সন আমরা দেখতে পাবো। আজকের আয়োজনে আমরা মূলত কথা বলবো এই পুরো প্রজেক্টের নেপথ্যের 3জন মানুষের সাথে। তবে এই কাজের সাথে যুক্ত আছেন প্রায় অনেক মানুষ। প্রথমে একটু আলাপ করিয়ে দিতে চাই, আমাদের সাথে রয়েছেন 3জন কণ্ঠাভিনেতা। প্রথমে আমার সাথে এপাশ থেকে রয়েছেন জনাব শফিকুল ইসলাম। ভাই, আপনি কেমাল সেইদের এই চরিত্রের কণ্ঠাভিনয় করেছেন। পাশে রয়েছেন গীতি আপু, রুবাইয়া মতিন গীতি, উনি নিহান সেজিন এই চরিত্রের কণ্ঠাভিনেতা। এবং আমার ঠিক পাশে রয়েছেন মিস্টার এমির কোজলু, যেটা তার চরিত্রের নাম মোর্শেদ সিদ্দিকী মরু। 3জনকে ওয়েলকাম করছি আমাদের আজকের আয়োজনে। কেমন আছেন? ভালো, খুব ভালো। আমি শুনেছি যে পুরো প্রজেক্টে আপনারা একেবারে মূল চরিত্রগুলোতে 15 জন কণ্ঠাভিনেতা রয়েছেন এবং প্লাস মাইনাস করে আমি যদি ফ্রিল্যান্সার আর্টিস্ট যারা রয়েছেন সেখানেও প্রায় 2 শতাধিক মানুষ এবং গোটা টিমে, একেবারে কোর টিমে দীপ্ত টিভির হয়ে আপনারা প্রায় 50 থেকে 60 জন কাজ করছেন। বিশাল একটা আয়োজন, বিশাল একটা কর্মযজ্ঞর ভেতর দিয়ে গেছেন এবং ফাইনালি আমরা সেই আউটপুটটা এই 15 তারিখ থেকে দেখতে পাবো। আমি ভাই আপনার কাছে একটু আসতে চাই, কেমন ছিল এই এন্টায়ার জার্নি এবং পুরো অভিজ্ঞতাটা? একদম অনন্ত ভালোবাসার একদম শুরুর স্ক্রিপ্ট টিম থেকে শুরু করে স্ক্রিপ্ট গোছানো, তারপর ডাবিংয়ে আসা এবং এই লম্বা জার্নি ধরে আমরা কাজ করতেছি। সব মিলিয়ে এখন জাস্ট এবার 15 তারিখে অন এয়ার হবে, দর্শকের কাছে আসবে এবং দর্শকের অনুভূতি, দর্শকের রেসপন্স সেটা দেখার জন্য বসে আছি আর ভালো লাগছে। ভীষণ ভালো। গীতি আপু, মিষ্টি যেমন একটা নাম, আসলে গানের কথাকে আমরা অনেক সময় গীতি এই শব্দটা দিয়ে অভিহিত করি, তো সেই জায়গা থেকে আপনি কণ্ঠাভিনয় করছেন। যেহেতু আপনার সাথে আমার প্রথম আলাপ, আমি একটু আপনার কাছে জেনে নিতে চাই কণ্ঠাভিনেত্রী হিসেবে আপনি মোটামুটি কতটা বছর পার করলেন? আমার প্রায় 12 বছর, 2014 থেকে শুরু। হ্যাঁ, তাহলে তো 12ই হয়। এই তো এখনো করেই যাচ্ছি। আর মরু ভাই, এই প্রজেক্টের সাথে আপনার যুক্ত হওয়াটা কি করে? আপনি তো নিয়মিত দীপ্ত টিভির সাথে কাজ করেছেন অনেকগুলো বছর ধরে। দীপ্ত টিভির সাথে কাজ করছি 2014 মার্চ থেকে, আর তার আগে ফ্রিল্যান্স করতাম ভয়েসে। এই চরিত্রের সাথে যুক্ত হওয়া হচ্ছে যে যেরকম আমাদের নর্মালি হয়, প্রত্যেকটা চরিত্রর একাধিক অডিশন হয়, যে একাধিক জন একই চরিত্রের জন্য অডিশন দেয়, সেখান থেকে একটা সিলেকশন হয়। প্রথমে আমাদের টিম, এরপরে একেবারেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পর্যন্ত, ম্যানেজমেন্ট লেভেল পর্যন্ত, সেখান থেকে আমার চরিত্রটা সিলেক্ট হওয়া। দারুণ। এবার ফাইনালি আমরা ইউজুয়ালি আয়োজনগুলো শুরু করি যে যদি নারী কেউ থাকেন আমরা শুরু করি লেডিস ফার্স্ট দিয়ে, বাট আমরা শুরু করেছি শফিক ভাই থেকে। বাট গীতি আপু, আপনার কাছে একটু আসতে চাই, যখন আসলে কণ্ঠাভিনয় করতে হয় আমাদের নিজস্ব যে ভয়েসটা থাকে, অনেক সময় সেটা ব্রেক করে আমাদের চরিত্রের যে অরিজিনাল ভয়েস সেটার সাথে মিলিয়ে অনেক কসরত করে তারপরে ভয়েস ডেলিভারিটা দিতে হয়। আমি একটু আপনার এক্সপিরিয়েন্স শুনবো যে আপনি আপনার এই চরিত্রের সাথে কি করে মানিয়ে নিয়েছেন, রিহার্সাল ডেজগুলো কেমন ছিল এবং ভয়েস ডিরেকশন যিনি দেন তিনি কতটা কোঅপারেটিভ ছিলেন আপনার সাথে? আচ্ছা, আমরা প্রথম যখন শুনি যে এই অনন্ত ভালোবাসা তার্কিশ কারাসেভদা আমাদের এখানে আনা হবে, এটা আমরা ডাবিং করব, সবাই খুবই এক্সাইটেড ছিলাম, কারণ এটা তো জানি এটা খুব বহুল একটা বিখ্যাত সিরিজ। তো আমরা দেখতাম, আগে দেখা শুরু করেছি, কি ক্যারেক্টার পাবো, কি করব, এটা আমাদের জানা ছিল না। আমাদের কাজটা আসবে, আমরা করব, কে কোন ক্যারেক্টার সেটা পরের বিষয়। আমরা খুবই উৎসাহ নিয়ে এটা দেখা শুরু করলাম। তারপরে আসলে বহুল প্রতীক্ষিত আমাদের অডিশনের দিন মনে আছে, সেই গেট আপ সেট আপ নিয়ে আমি এসেছি। তো বলে, আমাকে অনেকে জিজ্ঞেস করছে কি আজকে কোনো প্রোগ্রাম আছে, কোথাও যাবা? আমি বলছি যে না, আজকে তো অডিশন। তো অডিশন তোমাকে তো দেখা যাবে না ক্যামেরার পিছনে। আমার সেই কনফিডেন্সটা তখন থেকে নিহান যে চরিত্রটা, তার যে ব্যাপার স্যাপার আমি দেখে আগে থেকে দেখে আমার মাথায় ঢুকেছে। তো আমার কাছে মনে হচ্ছে না, আমি নিহান হয়েই আসবো এবং অডিশন দিয়ে আমার কণ্ঠটাই যেন সিলেক্ট হয়, আমি সেভাবেই চেষ্টা করব। এই তো। আমি গল্প যতটুকু জেনেছি এবং সিরিজটার অল্প একটু আমার দেখা হয়েছে, সেখানে তো উনি খুবই রিচ একটা পার্সোনালিটি হোল্ড করছেন। পাশাপাশি যেটা দেখা যায় যে ওনার সাথে বাকি চরিত্রগুলো, স্পেশালি
কেমাল সেতারে, তার যে রসায়ন, এই ব্যাপারটা ফুটিয়ে তুলতে আপনাকে কি একটুখানি হলেও চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে যখন ভয়েস ডাবিং এর সময়? চ্যালেঞ্জ বলতে আসলে এটা এখন আর মনে হয় না 12 বছর পর, কিন্তু ভেতর থেকে আসলে যে ভালো লাগাটা ফিল করি, মানে একটা ভয়েস দেওয়ার পর বা সিন দেওয়ার পর আত্মতৃপ্তির একটা ব্যাপার থাকে। ভালো না হলে ডিরেক্টর তো সাথে বলছেই আমাকে, কিন্তু আরেকটু ভালো হলে ভালো, মানে আরেকবার দিব সেইভাবে। আর ওদের যে অসাধারণ রসায়ন, এটা আসলে কেউ তার নিজের জায়গা থেকে মানে খারাপ করার সুযোগই নাই আমাদের এখানে, সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করে সবাই। অবশ্যই, এবং যার কারণেই হয় কি যে টার্কিশ ড্রামা সিরিজগুলো আমরা দীপ্ত টিভির পর্দায় দেখতে পাই, মানে সেটা এতটা প্রাণবন্ত লাগে। আমরা জানি যে যেহেতু ভাষাগত বিশাল বড় একটা পার্থক্য, সেক্ষেত্রে অনেক কিছুই খুবই চ্যালেঞ্জিং। সেই জায়গা থেকে আমাদের খুবই আপন মনে হয়। আমরা যদি সেই সুলতান সুলেমানের সময় থেকে এখন পর্যন্ত সিরিয়ালগুলোর কথা বলি, প্রত্যেকটাই এত পপুলার, আই থিঙ্ক আমাদের এত চমৎকার ডাবিং কোয়ালিটির জন্য। এবং শফিক ভাই, আপনার কাছে যদি আসি, আপনাকে তো আসলে আমি একেবারে নেপথ্যের মানুষও বলতে পারছি না, আপনাকে তো আমরা অন স্ক্রিনও দেখি। এই দুটো স্ক্রিনে, মানে অফ স্ক্রিন অন স্ক্রিন, এই দুটো জায়গার সমন্বয় করে মানে আপনার কাছে যদি জানতে চাই, আপনি কোনটাকে প্রায়োরিটির জায়গায় রাখবেন, এই কণ্ঠাভিনয় নাকি একদম অন স্ক্রিন অভিনয়? আমি দীর্ঘদিন থিয়েটার করছি, বাট অন স্ক্রিন খুবই কম কাজ করছি। একদম সিনেমা করছি, আর 2টা সিনেমা করছি, আর কয়েকটা টেলিফিল্মের কাজ করছি। তবে আমি 2015 সাল থেকেই ডাবিংয়ের সাথে একদম সম্পৃক্ত। সুলতান সুলেমানের শাহজাদ সেলিমের ভয়েস দেওয়ার পর থেকে তারপর এখানে কাজ করছি, দীর্ঘ সময় ধরে কাজ করতেছি, এবং ডাবিংটাই সবচেয়ে বেশি প্রেফার করি। আর অভিনয় করার ইচ্ছা সেই জায়গা থেকে থিয়েটার করা, তারপর যেহেতু টেলিভিশনে বা স্ক্রিনে অত কাজ করা হয় না, বাট আমি অভিনয়ের ভেতরেই আছি। ডাবিং অভিনয়টাকে মানে দীর্ঘ সময় ধরে বেছে নিয়েছি এবং ক্যারিয়ারটা এভাবেই গুছাচ্ছি। এটা দিয়েই হয়তো চলতেছি, আলহামদুলিল্লাহ। মরু ভাই, আপনার কাছে একটু আসতে চাই, আপনার চরিত্র নিয়ে একটু আমি বিস্তারিত শুনবো আপনার কাছ থেকে। যারা আসলে টার্কিশ সিরিজটা দেখেছেন তারা তো একভাবে দেখেছেন, এবং আমাদের বাংলাদেশের দর্শকরা বাংলা ভাষায় 15 তারিখ থেকে দেখা শুরু করবেন। আদ্যপান্ত শুনবো আপনার কাছ থেকে। টার্কিশ যে অভিনেতা, ওনার অভিনয়ের শৈলীটাই উনি এমনভাবে তৈরি করেছেন, এমনভাবে ক্যারেক্টারাইজেশন, যে একটা মানে চরম লেভেলের অ্যারোগেন্ট, জেদি, সাইকো, নার্সিস্টিক একটা চরিত্র। কিন্তু আপনাকে দেখতে ভীষণ শান্ত মনে হচ্ছে, মানে প্রত্যেক অভিনেতারই তো একটা বড় একটা জায়গা থাকে যে ঠিক আছে, আমি মানুষটা যেরকম না, আমি ওই জায়গাটা ভেঙে ওই চরিত্রায়নটা করব। তো আপনার কি কষ্ট হয়েছে এই জায়গাটা ধরতে? হ্যাঁ, এটা তো মানে যেটা হয় কি, একটা তো দীর্ঘ দিন পার করছি ডাবিংয়ের সাথে। মানে নর্মালি মানুষ দেখা যায় যে মাসে 4 দিন 5 দিন ডাবিং করে, আর আমরা যেটা করি যে কন্টিনিউ মাসের 24 দিন ভয়েস বুথেই থাকি বা ডিরেকশনে থাকি। তা এই চরিত্রগুলো হয় কি, বা এদের খুঁটিনাটিগুলো আমরা খুব খুঁজে বের করার চেষ্টা করি। যেমন যিনি টার্কিশ অভিনেতা, ওনার একটা পজিটিভ দিক বা বলতে পারেন যে ওনার একটা বেনিফিট ছিল যে উনি স্ক্রিনে যা করছেন সেটাই রাইট। ওনাকে একটা ডিরেক্টর একটা ডিরেকশন দিয়ে দিয়েছেন যে আপনি এখানে এতটুকু চিল্লাবেন, রাগ করবেন, আপনি এটা ছুঁড়ে ফেলতে পারেন, আপনি এইভাবে অ্যাক্টিং লাইন আপটা আপনি ঠিক করবেন। উনি কিন্তু ওভাবে যখন করছেন, উনি স্ক্রিনে যেটা করছেন ওইটাই উনি পেয়ে যাচ্ছেন। কিন্তু আমি যখন ওনার চরিত্রে বাংলা শব্দটা বসাতে যাচ্ছি, তখন শুরু হচ্ছে খুব ভয়াবহ রকমের একটা চ্যালেঞ্জ। কারণ উনি তো ওনার স্বাধীনতা মতো অ্যাক্টিং করেছেন, আমাকে ওনার চরিত্রটা ধারণ করে আমাকে ওনাকে দিয়ে বাংলা বলাতে হবে। এখন সেটা করাতে যেটা হয়, এমির যে চরিত্রটা, ওই অ্যাক্টর উনি একটা ইমোশন ব্যবহার করেননি। একই ডায়লগের মধ্যে মডিউলেশন কখনো চরম লেভেলের হাই, কখনো চরম লেভেলের ডাউন। এই চিৎকার করছে, আবার ইমোশনাল হয়ে যাচ্ছে, আবার দেখা যাচ্ছে হেসে দিচ্ছে। মানে একটা ডায়লগ একবারে দেখে অন্যান্য চরিত্রগুলো করার সময় যে সুবিধাটা ছিল, যে আমরা ধরতে পারতাম যে এই ক্যারেক্টারটার লাইন আপটা এরকম হবে, এই ডায়লগটার ডেলিভারিটা এরকম হবে, কিন্তু এর প্রত্যেকটা ডেলিভারি আনপ্রেডিক্টেবল। এমন হয় যে আমার ক্ষেত্রে যেটা, যে এমিরের একটা পারফেক্ট ডায়লগ ডেলিভারির জন্য 10 বার 11 বার, যে আমার এখন কণ্ঠস্বর ভাঙা, চরম লেভেলের চিৎকার, এটা দর্শক দেখলে বুঝতে পারবে। নিহানের উপরে চিৎকার, একে মারছে, তাকে ধরছে, এরকম চিৎকারের ডায়লগ 10 বার 11 বার দিয়ে পারফেক্ট করা লেগেছে। কোথাও কোথাও ওর এক্সপ্রেশন ও ভীষণ নির্লিপ্ত অভিনয়, মডার্ন অ্যাক্টিংয়ের একদম পারফেক্ট জায়গায় অ্যাক্টিং করেছে সে, ভীষণ নির্লিপ্ত, চেহারা দেখে মনেই হবে না যে চিৎকার করছে। বা কোথাও অনেক চিৎকার করছে, ভয়েস ডেলিভারি অত্যন্ত লো আন্ডারটোনে।
এই ধরনের চরিত্র করাটা বিশাল বিশাল একটা চ্যালেঞ্জিং। এটা হয়তোবা থিয়েটারের এক্সপিরিয়েন্স ছিল, আর দীর্ঘদিন এই ডাবিংটাকে ভালোবেসে ডাবিংয়ের সঙ্গে যে লম্বা জার্নি, এটা হেল্প করেছে। তার পাশাপাশি আমার টোটাল টিম, আমার ভয়েস ডিরেক্টর, আমার যিনি প্রজেক্ট ডিরেক্টর, পাশাপাশি আমার সঙ্গে যারা ডিরেকশনে ছিল, প্রত্যেকে হেল্প করেছে, সাউন্ড এডিটররা তো স্পেশালি, নাহলে এটা সম্ভবই ছিল না। আমরা তো নেপথ্যের মানুষদের কথা খুব একটা এরকম শুনি না। আজকে শুরুতেই বলেছি আমার খুবই ভালো লাগছে আপনাদের তিনজনকে পেয়েছে, এবং আপনারা তো আসলে পুরো অনন্ত ভালোবাসার যে পুরো ডাবিং টিমটা রয়েছে তাদেরই প্রতিনিধিত্ব করছেন। গীতি আপু, আপনার কাছে একটু আসতে চাই যে একজন ভয়েস আর্টিস্ট হিসেবে রেগুলার লাইফটা কি সাধারণ মানুষের চাইতে খানিকটা আলাদা থাকে? কারণ গলার আলাদা করে যত্ন নেওয়া, এবং আমরা জানি যে শিল্পীদের জীবনযাত্রা খানিকটা আলাদা। এই যে গলার যত্ন, নিজের যত্নের কারণে অনেক প্রিয় খাবার অনেক সময় আমাদের স্যাক্রিফাইস করতে হয়, প্রিয় অনেক পানিও আমাদেরকে স্যাক্রিফাইস করতে হয়। আপনার কাছে একটু জানতে চাই জীবনযাত্রার চেঞ্জটা কিরকম? একদম সত্যি, ঠান্ডা পানি, আইসক্রিম, এটা কি আসলে আমাদের ভুলে যেতে হবে? একদমই না। এটা আর আমাদের সবারই গরম পানি তো আমাদের মানে খেতেই হয় সকালবেলা ভয়েস শুরু করার আগে, গলার নিজের ভালোর জন্য। কারণ এমন চিৎকার কান্নাকাটি এগুলো করতেই হচ্ছে। করতে গেলে দেখা যায় যে মরু যেটা বললো, গলা ভেঙে যাচ্ছে, মনে হচ্ছে ভিতরে ছিঁড়ে গেছে, এরকম একটা ফিল হয়। তো আইসক্রিম, ঠান্ডা জিনিস, বরফ, আইস বিশেষ করে একদমই হচ্ছে আমাদের জন্য নিষেধ। নিষেধ কি, এটা তো আসলে নিষেধ কেউ করেনি, নিজের ভালোর জন্যই, নিজে ভালো থাকার জন্যই এইটা করা। আর ঘুম খুবই মানে কি বলবো, যে 6 থেকে 8 ঘন্টা মানুষের যে ঘুমের একটা সাইকেল দরকার, এটা খুবই জরুরি। আর শফিক ভাই, আপনার কাছে যদি আমি একই প্রশ্ন নিয়ে আসি, আপনার জীবনযাত্রায় কতটা পরিবর্তন আনতে হয়েছে ভয়েস অ্যাক্টিং এর জন্য? আসলে মানে আমরা যারা অভিনয় করি, কণ্ঠ অভিনয় করি, টার্কিশ সিরিজগুলো বা মানে অন্য বিদেশি সিরিজগুলোর, যে কেমাল বা এই সিনটা যারা অভিনয় শুটিং করেছে তারা কিন্তু হয়তো একদিনে পুরো একটা পর্ব বা 1.5টা পর্বের শ্যুট করতে পারে না। কিন্তু তারা ওই যে মুরু ভাই বলতেছিল, যে গীতি আপু বলতেছিল যে তারা মানে যে ওই ইমোশন দিয়ে ওই পরিমাণ তারা সংলাপটা তার মতো করে একটা জায়গায় নিয়ে যায় ক্যারেক্টারটা, সিচুয়েশনটা। তো আমাদের যেটা করতে হয় যে আমাদের মানে আমরা তো মানে একদিনে অনেকগুলো পর্ব দেই, বা 1টা বা 2টা পর্ব দেই, বা সেই পর্বগুলো অনেকগুলো সিনের অভিনয় করতে হয়। আমাদের যেটা করতে হয় যে মানে মূল অ্যাক্টর বা যারা অভিনয় করে তারা হয়তো 2 দিনে যেই সিনটা করতেছে তারা সেটা হচ্ছে আমাদের হয়তো 3 ঘন্টায় বা 4 ঘন্টায় করতে হচ্ছে। তো সেই কারণে কিন্তু আমাদের এফোর্টটা দিতে হচ্ছে একদম সমান। আমি হয়তো স্ক্রিনে নাই, কিন্তু আমার সেই চিৎকার, আমার সেই ইমোশন, আমার সেই কষ্ট, আমার যে ফিল, মানে রেগে এসে হেঁটে এসে একটা ডায়লগ দেয়া, হ্যাঁ মানে আমার কিন্তু হয়তো হেঁটে আসা লাগতেছে না, বাট আমার ওই এনার্জিটা কিন্তু আমার খরচ হচ্ছে। তো স্বাভাবিকভাবেই আমাদের এইটাকে ঠিক রাখার জন্য অনেক কিছু করতে হয় এবং অনেক কিছু স্যাক্রিফাইসও করতে হয়। যেমন এই যে দুইটা দিন আগে বলতেছে আমাদের এখন যেই সিকোয়েন্সের মানে ডাব চলতেছে, এই মুহূর্তটা একটা দর্শক দারুণ মজা পাবে সেখানে, মানে একটা দুর্দান্ত একটা সিন। তো সেই সিন দিতে গিয়েও কিন্তু আমাদের মানে গলা বসে গেছে, এবং সেই গলা ঠিক করার জন্য আবার প্রিপারেশন, আবার মানে করা, আবার মানে অনেক কিছু খাওয়া যাবে না, এটা করা যাবে না, ওইটা করা যাবে না, ঘুম একটু কম হইলো কিনা, সবকিছু মিলে তো দৈনন্দিন জীবনে একটু চেঞ্জ আসেই যারা নিয়মিত ভয়েস অ্যাক্টিং করে। অবশ্যই। এবং এই পুরো প্রজেক্টের কণ্ঠাভিনয়ের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন জয়শ্রী মজুমদার, লতা। আমি একটু তাকে নিয়ে শুনবো, মানে ডিরেকশন দেওয়ার সময় উনি আসলে কতটা কড়া নাকি সফট? আমরা ইউজুয়ালি তো তাকে অন্যরকম ভাবে দেখি, ওই সেটের সময় উনি কেমন? সিরিয়াস, ভীষণ সিরিয়াস। এবং লতার সবচেয়ে ভালো যে গুণ, সে হচ্ছে ও স্যাক্রিফাইস করবে না। মানে একদম রাইট পারসনটাকে পিক করবে যে এটা ওকে দিয়ে করাবো। ও যখন প্রিভিউতে বসে আমরা ওকে বলি যে মানে সবচেয়ে নিখুঁত বা পারফেকশনিস্ট যে জায়গাটা বলা চলে, সেই জায়গাটাও হয়ে যায়। এবং অদ্ভুতভাবে এমন সব ডেলিভারি চেঞ্জ ধরে বসে, বা আমরা সবাই মনে হচ্ছে যে না এই জায়গাতে উচ্চারণটা ঠিক আছে, কিন্তু ও বললো যে না দেখ তো শুনে এই জায়গাটা এরকম হলো কি না, এই জায়গাটা মানে এই যে ভালো করার প্রবণতা না, মানে একটা ভালো মানসিকতা, একটা ভালো মানে বেটার ওয়ার্ল্ড, এরকম একটা প্রবণতার মধ্যে আছে যে আরেকটু ভালো হোক। পাশাপাশি কোঅপারেশন, যেটা আমার এই জায়গাটা লাগবে, করো, সবাই মিলে করো, দেখো কিভাবে করা যায়, হচ্ছে না ওকে ফাইন আমি যাচ্ছি,
এই যে ঝাঁপাই পড়ার প্রবণতাটা ওর মধ্যে চরম, যে কারণে আমাদের টিমটা দিন শেষে আমরা যতই দেখা যায় যে স্টুডিওর মধ্যে চিল্লাপাল্লা রাগারাগি যায় হচ্ছে, দিন শেষে আমরা এক। এবং এর এবং কারণে না আউটপুট আরেকটা হচ্ছে যে মানে অনেক তো ডাবিং সিরিজ হচ্ছে, বাট আমাদের দীপ্ত টেলিভিশনে যে সিরিজগুলো অন এয়ার হচ্ছে, এই যে মানে মরু ভাই বললো যে লতাপু যে প্রিভিউটা করে, এবং আমাদের প্রিভিউ কিন্তু একদম লতাপু যে বিন্দু পরিমাণ শ্বাস, মানে তার্কিশ সিরিজ অভিনেতা যা যা করছে সেই ইমোশনটাকে একদম রাইট, একদম পয়েন্ট ধরে ধরে তার মানে ওই সে অ্যাক্টিং করছে, তার স্কেলটা এখানে ছিল, বাট আমি ডাবিংয়ের সময় কোনো না কারণে আমি সেখানে মানে এডিটর আছে, ডিরেক্টর আছে, সবাই মানে আর্টিস্ট আছে, ওই জায়গায় নিতে পারে না, বাট সেটাও কিন্তু ছাড় যাবে না প্রিভিউতে। তো সেখানে এমন অনেক সংলাপ হয়, যে সংলাপ আমরা তিনজনে মিলে ফাইনাল করছি, মানে অ্যাক্টর, ডিরেক্টর, এডিটর, তো ফাইনাল করছি, কিন্তু বাট সেটার তার কাছে তার ভালো লাগে না, তার পর্যন্ত যায় না। অনস্ক্রিন অভিনয় যে সুযোগটা পাই, আমি এটাকে সুযোগই বলবো যে অনেক সময় বাউন্ড স্ক্রিপ্টের বাইরে আমরা একটুখানি ইম্প্রোভাইজ করার সুযোগ পাই, কিন্তু এখানে তো আমি যদি দেখি যে সংলাপ রচনা এবং সম্পাদনায় কাজ করেছেন মানে আমাদের দীপ্ত টেলিভিশনের নিজস্ব যে টিমটা রয়েছে ডায়ালগ নিয়ে তারাই, কিন্তু যখন ডেলিভারি দিতে যান অনেক সময় মনে হয় হ্যাঁ এই শব্দটা একটু বড় লাগছে, এই যে টাইম, ওখানে তো আবার টাইম থাকে, হ্যাঁ 30 সেকেন্ড 15 সেকেন্ডের মধ্যে ক্লোজ করতে হবে, তখন কি একটুখানি ইম্প্রোভাইজ করা যায় নাকি ডিরেক্টর সেটা অ্যালাউ করে? না না না, তাতেই করা যাবে, কারণ হয়তো একটা সংলাপ আছে মানে লেখা আছে 4 ওয়ার্ডের, বাট আমার যেই তার্কিশ যে অভিনেতা, তার হয়তো ওই 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 বাংলা বাক্যটা পুরোটা দিতে পারছি না, কারণ তার টাইমিংটা খুব কম, তো সে কারণে আমাদের তো প্রচুর ইম্প্রোভাইজ করতেই হয়, কারেকশন করতেই হয়। আচ্ছা, বিশেষ করে যেখানে চিৎকার, কান্নাকাটি, ঝগড়া থাকে, ওটা তখন আসলে আমরা ইমোশনে ঢুকে যাই, আমরা কিন্তু স্ক্রিপ্ট দেখে দেখে তখন বলার কোনো সিচুয়েশনটা বুঝে তখন আমাদের ডেলিভারি অটো চলে আসে, তখন যা মুখে চলে আসে সেটা দিয়ে দিই, দেখা যাচ্ছে যে ওটাও তখন ওকে হয়ে যায়। যতদূর কাজটা ডান হয়েছে, সেই কাজটা করতে গিয়ে কোনো ইন্টারেস্টিং মেমরি কি ক্রিয়েট হয়েছে পুরো টিমের সাথে, যেটা আজকে শেয়ার করতেছেন? সেটা হাসি খুশির হতে পারে, মজার হতে পারে, দুঃখের হতে পারে, কষ্টের হতে পারে। ইন্টারেস্টিং বলতে দুঃখের আমি বলবো। আচ্ছা। এমন অনেক দিন আমি যে এটা শুধু মানে কতবার কেঁদেছি কাঁদতে কাঁদতে, এটা আসলে দর্শক দেখলেও বুঝবে, দর্শকদেরও চোখের পানি আসতে বাধ্য আসলে। সিনটা দেওয়ার পর, সিন দেওয়া শেষ, কাট বলবে, কাট আমি বলছি না কারণ আমার কান্নাটা আসলে থামছে না, তারপরে ওরা বুঝতে পারলো যে না আমার মানে অ্যাক্টিং শেষ, সিন চলে গেছে, ওটা তো আসলে থামতে একটু টাইম লাগে, সেই ইমোশনটা কন্ট্রোল করে কান্নাকাটি শেষ করে মুছে টুছে আবার যাই, চলো যাই। আরও এরকম কিছু আছে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ক্যারেক্টারটাকে আমরা এইভাবে ওন করি এতগুলো পর্ব দেওয়ার পর, তখন মনে হয় ভিতরে স্টুডিও বুথে ঢুকলে মনে হয় আমি এখন নিহান, আমি আর গীতি না। তো কোন পর্বে ভয়েস দিচ্ছি এমন একটা কথা বললো, কথাটা আমি সাথে সাথে বললাম না এই ডায়লগটা আমি দিব না, ছোট্ট একটা কথা, এটা আমি চেঞ্জ করব, কারণ নিহান এরকম না, মানে ওর যে ক্যারেক্টার এই কথাটা বলতে পারে না, ছোট একটা কথা। তো এইটার বলছে যে আপনি খুব পার্সোনালি নিয়ে নিচ্ছেন, ওটা অটো হয়ে যায় আসলে, যে আমি নিহান এই কথাটা বলতে পারে না, এটা আমি বলবো না, আমি ওর হয়ে কথাটা বলে দিলাম। আচ্ছা, কেউ কি এটা বলেছে মানে হয়তো আজকে দেখার পরে, অনুষ্ঠানটা টেলিকাস্ট হওয়ার পরে অনেকে বলবে কিন্তু সামহাও আমার নিহানের সাথে না আপনার কোথায় জানি ভিজুয়ালি আমি চেহারায় কোথায় জানি মিল পাচ্ছি, এটা কি টিমের কেউ বলেছে আপনাকে? হ্যাঁ, ওরা বলে, আমার কো আর্টিস্টরা বলে। তো আচ্ছা, এটা আসলে কতটা বুস্ট আপ করে আমাদের সেই কনফিডেন্সের জায়গাটা, স্পেশালি আপনার, যে ওকে যেমন আপনি শুরুতে বলছিলেন অডিশনের দিনই আপনি মোটামুটি অনেকটা প্রিপেয়ার হয়ে সুন্দর মতন মানে বাহ্যিক সৌন্দর্যের জায়গাটা অনেকটা পরিপাটি করে তারপরে এসেছিলেন, এটা তো নিঃসন্দেহে একটা বুস্ট আপ দেয়, কিন্তু এই যে যখন বলছে যে হ্যাঁ ভিজুয়ালিও দেখতে অনেকটা একরকম, সেই সময় ডায়ালগ দেওয়ার ক্ষেত্রে কি আলাদা করে কোনো প্রেরণা পান কিনা? হ্যাঁ, ওই যে কনফিডেন্স বললাম অনেকখানি বেড়ে যায় আসলে, তখন সবাই যখন বলছে তখন হ্যাঁ আমি তো নিহান, হ্যাঁ আমারটা তো ভালো হবেই, তখন ভেতর থেকে একটা সেই স্পৃহা আসে আসলে। আচ্ছা, মরু ভাই খুবই অল্প কথা বলছেন, খুবই আস্তে ধীরে, আমি বুঝতে পারছি গলার যত্নের জন্য, কিন্তু দীপ্ত টিভির সাথে আপনার এন্টায়ার জার্নিটা এবার একটু আমি শুনতে চাই, একেবারে শুরু থেকে এই পর্যন্ত কতগুলো কাজের সাথে আপনি যুক্ত ছিলেন, এবং সেই কাজগুলো থেকে এটা কোন কোন দিক দিয়ে আপনি একটু ডিফারেন্সিয়েট করবেন? এই প্রশ্নের উত্তরের আগে আমি ওদের দুটো জায়গা থেকে একটু জোড়াই দিই। অবশ্যই। সেটা হচ্ছে যে চরিত্র মাঝে মাঝে আমাদের ভেতরে বসে যায় কেমন, চরিত্রটা করতে 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 ওর লাইফস্টাইল, ওর এক্সপ্রেশন, কারণ আমি তোকে রিড করে ওকে আমার মতো করে আমার ভেতরেও কিন্তু নিচ্ছি, কারণ আমি হুবহু ওর মতো করে যদি বলি ওইটা এমন হয়ে যাবে যেমন হবে যেন এআই বা রোবট বাংলা ডাবিংটা করছে।
বা দীপ্তর সাথে অন্যদের যে পার্থক্যের জায়গাটা হয়, আমাদের এখানেও যে টিম কাজ করে বাইরেও কিন্তু কাজ করে ফ্রিল্যান্সার, তারপরেও আমাদের কাজটা কেন একটু আলাদা হয়, কারণটা হচ্ছে আমাদের ফুল ইমোশনের সাথে অ্যাক্টরের নিজস্ব কিছু ইমোশন আমরা অ্যাড করি, মানে আমরা ওরটাও নিচ্ছি আমাদেরটাও নিচ্ছি। এটা করতে করতে কি হয়, ওর কথা বলার, ওর তাকানো, ওর হাসি, ওর হাঁটার স্টাইল, ওর গ্লাস ধরা, ওর খাওয়া, এই সবগুলো কিন্তু আমাদের পার্সোনাল লাইফকে প্রভাবিত করতে থাকে। যে কারণে গীতি বা শফিক আর আমি এই সিরিয়ালে একসঙ্গে কাজ করার পরে ওর আর আমার আচরণগত জায়গায় পরিবর্তন হয়েছে, আমার সাথে হিমুর আচরণগত জায়গা পরিবর্তন, আমার সাথে গীতির আচরণগত জায়গা পরিবর্তন। এটা আমরা কিন্তু একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে বুঝতে পারি যে আচরণটা আমাদের মানে জাস্ট ভয়েস দিয়ে বেরোনোর পরে আমাদের একটু আলাদা, কিন্তু আবার অন্য সময় কিন্তু আমরা অন্যরকম। মানে যখন আমি ব্যক্তিগীত মানে মরু, গীতি, শফিক হচ্ছি তখন একরকম, জাস্ট ভয়েস বুথ থেকে বেরোলেই আমরা একটু আলাদা। এই জিনিসটা এমনভাবে প্রভাবিত করে, সেদিন সারাদিন মানে আমি কয়েকদিন ধরে এমির দিচ্ছি, মানে যেটা হয় আমি প্রত্যেক দিন দিই, যে কন্টিনিউ করতেই থাকি, ধারাবাহিকতাটা ভালো থাকে। আমি ট্রেনে করে কোথাও যাচ্ছিলাম, ট্রেনের দরজায় দুটো ছেলে দাঁড়ায় আছে ইয়াং। আমি ওই দিন সারাদিন এমিরের ভয়েস দিছি, সারাদিন একবার নিহানকে ঝাড়ছি, একবার কেমালকে ঝাড়ছি, একবার ওকে থ্রেট দিচ্ছি, একবার পুলিশ কমিশনারকে বকছি, এরকম কিছু একটা করছি। এমিরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে ও সরাসরি কোনো কথা বলে না, এবং ওর প্রত্যেকটা শব্দ ডাবল মিনিং। আপনি যেমন আমাকে জিজ্ঞেস করলেন যে মরু ভাই আপনার দীপ্তর থেকে জার্নিটা কেমন, ও এই উত্তরটা দিবে একদম উল্টা ভাবে। মানে ওকে যা জিজ্ঞেস করা হবে যে ভাই আপনি কি এখন চা খাবেন, চা মন্দ না, আচ্ছা ঠিক আছে, আচ্ছা খাই, মানে আপনি কনফিউজ করে দেবেন, ওর কাজই এটা। আমি ট্রেনে আমার ওই দুটো ছেলে দরজা বন্ধ করে আছে, ট্রেন ছেড়ে দিয়েছে, আমি ঢুকতে পারছি না, কি যেন ওরা আমাকে একটা বলছে, আমার ঠিক মনে নেই। তা আমি এমন একটা উত্তর দিলাম ওদের দুজনকে, ওরা না অনেকক্ষণ আমার দিকে তাকায় থাকলো। তা একজন আরেকজনকে বলতেছে এ মানুষ না অন্য কিছু, এরকম কেউ কিছু বলে? আমি কিন্তু গালি দিইনি, বকা দিইনি, মানে আমি খুব স্বাভাবিকই একটা কথা বলছি, কিন্তু কথাটা মনে হচ্ছে যে এটা মানে ন্যাচারাল না, রিয়েল না। তা চরিত্র আমাদের মাঝে মাঝে এরকম ভাবে বিরাজ করে, ঢুকে যায়, মানে শয়তানটা ঢুকে যায় ভেতরে। এবং এটা থেকে বের হওয়াটাও তো খুবই টাফ আসলে, একটু সময় লাগে। এখন আমার যেটা হয়েছিল যে প্রথমে যখন সুলতান সুলেমান দিয়ে শুরু করি, ইব্রাহিম পারগালি, ওইটা আমার ভেতরে এমন ভাবে ঢুকে গেল, আমার প্রায় 3 বছর লাগলো ওটা থেকে বেরোনোর। মানে সিরিয়াল শেষ করার পরে আরো 3 বছর লেগেছিল আমার ওই চরিত্র থেকে বেরোতে। এরপর থেকে আমি খুব সচেতন থাকি যে যেন আমার ভেতরে চরিত্রটা কখনো না ঢোকে। না এমন হতো যে সুলতান সুলেমানের সাথেও আমার মানে আমার বস, তার সাথে আমার ধোমায় তর্কাতর্কি চলতেছে যে এইটা না, এটা হবে না, এটা এরকমই হবে। মানে ওই সময় কিন্তু স্ক্রিনেও চলছে যে সুলেমান আর ইব্রাহিমের ঝগড়া, হুররামের সাথে আমার লেগে থাকতো, নিগার কালফার সাথে আমার লেগে যেত, পার্সোনাল লতার সাথে আমার লেগে যাচ্ছে, বিপার সাথে লেগে যাচ্ছে, গীতির সাথে লেগে যাচ্ছে, মানে এরকম হয়ে যেত। এরপরে তো আপনার ধরেন যে যখন বুঝলাম যে না, একদম শুরুর দিকে ছিলাম, আমরা সবাই ছোট ছিলাম, প্রথম কাজ ছিল, মানে চরম লেভেলের ইমোশন, সর্বোচ্চ এফোর্ট দিয়ে কাজটা করা। এরপরে ধীরে ধীরে চলে আসলো, এরপর আসলো ফাতমা গুল, তারপরে এইজেল, এরপরে ফেরিহা, এরপরে ভালোবাসা ফিরে এলো, তারপরে তো আমরা প্রথম দীপ্ত টেলিভিশনে বাংলাদেশের প্রথম চাইনিজ সিরিয়াল করলাম রহস্যময়ী, এবং সেটাও তো টিআরপি একেবারে সুলেমানের লেভেলে এবং দুর্দান্ত একটা কাজ। তারপরে করলাম আমরা মুজেজ ডক্টরের ডক্টর ফেরমান, ওই সময় আরো মজা হলো। এই ফেরমান করতে যে হিমুর সাথে আমার সম্পর্কটা বদলে গেল। মানে ফেরমান হিমুকে প্রচন্ড স্নেহ করতো, ডক্টর আলী। এখন পার্সোনাল লাইফে ওই সিরিয়াল করার পর আমার আর হিমুর সম্পর্কটা ওরকম হয়ে গেছে। মানে আগেও তো ভালো সম্পর্ক, আমাদের সবার সাথে সব সম্পর্ক ভালো, কিন্তু এখন আমি বুঝি যে না, ও আমাকে ঠিক বড় ভাইয়ের জায়গাটায় রাখে, আমাকে বড় ভাইয়ের মতো সম্মানটা করে। এইরকম করে আর মানে চরিত্রগুলো ধারণ করতে করতে একটা সময় আমাদের সম্পর্কগত জায়গাগুলো অনেক চেঞ্জ হয়। কিন্তু আমরা মনে করি কি যে ডাবিংটা খুব সহজ, একটা স্ক্রিপ্ট থাকে,
স্ক্রিন দেখে দেখে আমরা বলে ফেলি, আসলে না। আপনি ডাবিংটা সহজ, যদি আপনি কণ্ঠাভিনয় যে শব্দটা আমরা বলি যে আমরা এক একজন কণ্ঠাভিনেতা, আমরা ভয়েস আর্টিস্ট না, আমরা ভয়েস অ্যাক্টর। সেই জায়গায় যদি আসেন আসলে কঠিন, খুবই। কারণ আমি ইব্রাহিমে যদি বলি, ওকান ইলবিক উনি যেভাবে অ্যাক্টিংটা করেছিলেন আমি ওইভাবে অ্যাক্টিংটা করিনি। মানে আপনি যদি তার্কিশ শোনেন আর বাংলাটা শোনেন পাশাপাশি, তাহলে বুঝতে পারবেন যে একেবারে আমি আমার মতো করে কোন শব্দটা বাংলায় আমি এভাবে করে বললে দর্শকের মন ছুঁয়ে যাবে, কোন ডেলিভারিটা কিভাবে দিলে মানুষ মনে করবে যে না ও বাংলা বলেছে, বাংলায় এটাই হতো, এটাই হতো। মানে দর্শকের মনে হবে যে না এই কথাটা তো আসলে এটাই হবে। ওই জায়গাটাই কিন্তু আমরা চেষ্টা করি, আমরা প্রত্যেকেই, যে বাংলাটা যখন বলবো বাংলাটা এটা বাংলাদেশিদের বাংলা হবে, বাংলা ভাষাভাষীর বাংলা না, বাংলাদেশিদের বাংলা। বাংলা। সেই জায়গা থেকে এমির কজলু কিন্তু তাই অনেক জায়গায় চেষ্টা করছে যে হুবহু তো আর তার্কিশ একজন ইউরোপিয়ান মানুষ, তার যে পড়াশোনা, তার যে জীবনযাপন, সেটাকে আমার দেশের একজন রিকশাওয়ালা কিভাবে রিলেট করবে, বা একজন শ্রমিক কারণ বাজারের একজন মানুষ সে কিভাবে রিলেট করবে যে এ তো খুব খারাপ, এ বউটারে পিটায়, বউটারে আটকায় রাখছে 5টা বছর, একটা নিজে খুন করে শ্যালকের উপরে দোষটা চাপাচ্ছে, কিভাবে সম্ভব, এত খারাপ মানুষ। এই খারাপ মানুষ কিন্তু আমাদের সমাজের প্রত্যেকটা জায়গায় আছে, জায়গায় আছে। আমরা কেউ দেখেও দেখি না, অনেক সময় বুঝেও বুঝি না, এবং প্রত্যেকটা শ্রেণীতে আছে, একেবারে উচ্চ শ্রেণী থেকে শুরু করে নিম্ন শ্রেণী, এরকম খারাপ মানুষ আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে আছে। সেই খারাপ মানুষদের কিছু অভ্যাস আছে, কিছু কথা বলার প্যাটার্ন আছে, কিছু আচরণগত বিষয় আছে, সেইগুলো আমরা চেষ্টা করি একদম। এবং implement করা। তাই জন্যই বোধ হয় মানে টার্কিশ সিরিজ বা চাইনিজ সিরিজ যতগুলো আমরা দীপ্ত টেলিভিশনের পর্দায় দেখেছি এবং এখনো দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্ম প্লাস দীপ্ত প্লেতে কিন্তু আমরা সেই সিরিজগুলো আমরা দেখতে পারি, এবং যার জন্য আমাদের খুবই কাছের মনে হয়, এবং মনে হয় না এটা বোধহয় আমাদের বাংলাদেশি কোনো কাজ। তো আমরা দেখতে দেখতে আসলে আমাদের আজকের আয়োজন কথার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। জাস্ট এক একটা কথা দিয়ে শেষ করব, অনন্ত ভালোবাসা নিয়ে কি বলতে চান দর্শকদের উদ্দেশ্যে? অনেক দিন পর বাংলাদেশের দর্শক একটা ভালোবাসায় ভরা, এবং ভালোবাসার জন্য মানুষের কি করতে পারে, মানুষের লাইফ কি হয়, এবং আমাদের দেশের দর্শকের প্রত্যেকের জীবনেরই কিছু মুহূর্ত আছে, কিছু সময় আছে, ভালোবাসার জন্য কিছু সময় আছে। সেই সময়গুলো এই সিরিজের, এই অনন্ত ভালোবাসা সিরিজ দেখতে দেখতে দর্শক এরকম মুহূর্ত তার জীবনের সাথে রিলেট করতে পারবে, এবং অনেক ভালো লাগবে একটা ভালোবাসার সিরিজ দেখে, এবং এনজয় করবে। থ্যাংক ইউ সো মাচ শফিক ভাই। গীতি আপু? আচ্ছা, আমি বলবো যে অনন্ত ভালোবাসা, হ্যাঁ আমরা কাহিনী বললাম, রোমান্টিক রোমাঞ্চকর সবকিছু ঠিক আছে, কিন্তু এর সাউন্ড ট্র্যাক, মিউজিক ট্র্যাকটা অসাধারণ, এবং এর সিনেমাটোগ্রাফি ইস্তাম্বুলের বসফরাসের। দর্শক যদি এই দৃশ্যগুলো উপভোগ করতে চায় তাহলে এটা মাস্ট ওয়াচ এই সিরিজটা দেখার জন্য, এবং একেবারে নিজের ভাষাতে, সবচেয়ে বড় কথা। মরু ভাই, শেষ কথা কি বলবেন? মন্দ মন্দ, ভালো ভালো, যা কিছু ভালো তার সাথে চলাই ভালো। আমার মনে হয় ভালোবাসার যে বিশালতা এবং ভালোবাসার যে গভীর মমত্ববোধ, দর্শক আরেকবার নতুন করে ভাববে। নিশ্চয়ই। আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ, এবং অনন্ত ভালোবাসার পুরো টিমের প্রতি অনেক শুভকামনা, সেটা আপনাদের মাধ্যমেই জানাচ্ছি। আর দীপ্ত টিভির যত দর্শক রয়েছেন আপনাদের সবাইকে আবারও একটাবার মনে করিয়ে দিতে চাই, অনন্ত ভালোবাসা আপনারা দেখতে পাবেন প্রতি শনি থেকে বৃহস্পতিবার রাত 8:30 শুধুমাত্র দীপ্ত টিভির পর্দায়, এবং অবশ্যই আপনারা এর পাশাপাশি দীপ্ত প্লে এবং দীপ্ত টিভির সমস্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে কিন্তু অনন্ত ভালোবাসা উপভোগ করতে পারবেন একেবারে আমাদের মতন করে, আমাদের বাংলা ভাষায়। দর্শক, আজকের মতন আমি ইন্দ্রাণী নিশি বিদায় নিচ্ছি কথার কথা এই অনুষ্ঠান থেকে। আগামীতে যে কোনো অনুষ্ঠানে নিশ্চয়ই হাজির হয়ে যাব আপনাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই দীপ্ত টিভির সাথেই থাকুন।